একটা সত্যকে প্রমাণ করার জন্যে একটা প্রকৃত সত্যই যথেষ্ট। তার জন্য কোনো সন্ধির প্রয়োজন হয় না। অবজেকশন অবজেকশন স্যার। এখন আমার একটা কথা বলার আছে, সেটা হচ্ছে গিয়ে যে বাবা জানতেন যে তার মেয়ে একটা অন্যায় কাজের সঙ্গে যুক্ত, সেই বাবা কি করে সেই সত্যকে এতদিন ধরে চেপে রেখেছিলেন? স্যার, ওনার কাছে এর উত্তর চাইছি স্যার। ডক্টর অবিনাশ সেন। আপনি এই কথাগুলো এতদিন বলেননি কেন? আমাকে মার্জনা করবেন স্যার। আমি আসলে আপনার যা বলার আপনি কাঠগড়ায় এসে বলুন। গীতায় হাত রেখে বলুন, যাহা বলিব সত্য বলিব, যা বলিব সত্যি বলিব, সত্য বই মিথ্যা বলিব না। সত্যি বই মিথ্যে বলিব না। না, আমি যদি আজ সত্যি কথাটা বলে কোনো অপরাধ করি, আমাকে মার্জনা করবে। দেখুন সম্পূর্ণ এপিসোড C5 এ। এমনই একটা সত্যি যার উপরে এই কেসটা অনেকটাই ডিপেন্ডেন্ট। আপনার জাজমেন্ট অনেকটাই নির্ভর করে আমার এই প্রমাণ। আচ্ছা আপনি আমাকে বলুন, আমি যখন আজ এই কোর্টে এই প্রমাণ দাখিল করলাম, তখন কি আমার এই প্রশ্নের মুখোমুখি হওয়া উচিত যে আমি এই প্রমাণটা আগে কেন দেখাই, নাকি এই প্রমাণটা দেখে একটা জাজমেন্ট পাস করা উচিত? তাই না? আমি যদি কোনো ঔদ্ধত্য দেখিয়ে থাকি তাহলে আমাকে মাফ করবে। এটা জাস্ট আমার একটা প্রশ্ন। এইটা আমি আগেও স্বীকার করেছি কোর্টে, আর এখন দাঁড়িয়েও স্বীকার করছি যে এই প্রমাণটা লুকিয়ে আমি যদি কোনো অপরাধ করে থাকি, তার জন্য যা শাস্তি পাওয়া আমি সেই শাস্তি মাথা পেতে নেব। আর আজ যখনই এই বিষয়টা উঠেছে যে আমি আগে সত্যি বলিনি কেন আর আজ কেন বলছি, তাতে আমার একটাই কথা বলো। সহজ কথায়, আমি আগে চাইনি সত্যিটা বলতে। আমার একটাই রিকোয়েস্ট, আজকের এই অপরাধের সাথে বা আজকের এই জাজমেন্টের সাথে আমার অপরাধকে যেন মিশিয়ে ফেলা না হয়। কারণ আমি একজন বাবা নিজের সন্তানের এত বড় ক্ষতি করতে চাই। আবার উল্টো আমি যদি অন্য পার্সপেক্টিভ দেখি, যে আমাকে তো কেউ প্রশ্ন করেনি এটা। এর আগে কেউ এই কেস নিয়ে এই আদালতে কাঠগড়ায় দাঁড়ায়নি। তাহলে আমি শুধু শুধু নিয়ে গিয়ে এই প্রমাণটা একটা থানায় গিয়ে কমপ্লেন করবো নিজের মেয়ের বিরুদ্ধে, এটা আমি কেন করতে যাবো? মানছি এটা আমি একটা ভুল করেছি, কিন্তু আমি আপনার কাছে রিকোয়েস্ট করবো যে মানবিকভাবে আপনি যদি কেসটা বিচার করেন বা আমার দিকটা যদি ভেবে দেখেন, একজন পিতার দৃষ্টি থেকে যদি আমার এই অপরাধটাকে মার্জনা হয়। যখন কেসটা আইনের দরজার সামনে এসে দাঁড়িয়েছে, ঠিক তখনই আমি আমার প্রমাণগুলো নিয়ে হাজির হয়েছি। তাতে আমি কোনো ত্রুটি করিনি। আমার একটা মেয়েকে নির্দোষ প্রমাণ করতে গিয়ে আমি আরেকটা মেয়েকে দোষী প্রমাণিত করেছি। তাতে আমার বিবেকে বাধা, কারণ যেটা সত্য সেটাই প্রমাণ হোক এই কোর্টে, সেটাই আমি চেয়েছি। আমি বুঝতে পেরেছি যে যেটা সত্যি তার ঊর্ধ্বে আর কিছু নেই। আপনি বলতে পারেন। থ্যাংক ইউ। আমি ঐশ্বর্য দেবীকে কয়েকটা প্রশ্ন করতে চাই। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি প্রশ্নগুলো করতে পারি। অনুমতি দেওয়া হলো। ঐশ্বর্য দেবী, আসুন। স্যার, আমার মেয়ে না আসলে কথা বলার অবস্থায় নেই, ও অসুস্থ হয়ে পড়ছে দেখুন। আপনি আপনার মেয়েকে ছাড়ুন। ঐশ্বর্য দেবী, আপনি কাঠগড়ায় আসুন।
গীতায় হাত রেখে বলুন, যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যা বলবো সত্য বলবো, সত্য বই মিথ্যা বলবো না। ঐশ্বর্য দেবী, আপনি কি বুঝতে পারছেন আপনি একটি মারাত্মক অপরাধ করেছেন? স্যার, আমার আমার কিচ্ছু মনে নেই স্যার, আমার কিচ্ছু মনে নেই। কিন্তু আমি এটুকু বিশ্বাস করি স্যার, আমি সজ্ঞানে এরকম কোনো কাজ করতে পারি না। কিন্তু ক্যামেরা তো আর মিথ্যে বলবে না, তাই ক্যামেরা যা বলছে সবই ঠিক বলছে স্যার। কিন্তু আপনারা যা যা দেখেছেন তার বাইরেও যে কিছু আছে স্যার। স্যার, ডাক্তারবাবু যে আমাকে ওই ওষুধটা রাখতে বলেননি, তার কি কোনো প্রমাণ আছে? আমি একটা সাধারণ মেয়ে স্যার, আমি যা করেছি ডাক্তারবাবুর ইনস্ট্রাকশনে করেছি স্যার। ডাক্তারবাবু হলেন আমার বাপি। উনি সেদিন ঐশ্বর্য দিদির এই কেলেঙ্কারির কথাটা কাউকে জানাতে পারেননি। উনি ওনার মনের কষ্টটা নিজের মনের ভেতরে চেপে রেখে শুধু আমায় বলেছিলেন, তুমি মন দিয়ে তোমার স্বামীর সঙ্গে সংসার করো, তুমি হার মেনো না শানুক, আমি নিচে দাঁড়িয়ে থেকে তোমাদের সংসার করতে সাহায্য করব। স্যার, এতেই তো বোঝা যায় আমার বাবা প্রকৃতপক্ষে কি চেয়েছিলেন। স্যার, একজন অপরাধী তার অপরাধের কারণ ব্যাখ্যা করতে গেলে অন্যদেরও ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করে স্যার। এটাই তার কাছে সব থেকে সহজ ব্যাখ্যা স্যার। স্যার, আপনারা আমার থেকে অনেক বেশি ভালো জানেন। আমি সাধারণ একটা মেয়ে, আমার থেকে জীবনের অভিজ্ঞতা আপনাদের অনেক বেশি। কিন্তু স্যার, আমি আমার জীবনে এইটুকু বুঝতে শিখেছি যে একজন অপরাধী যখন একঘরে হয়ে যায়, একজন অপরাধীর যখন দেওয়ালে পিঠ থেকে যায়, তখন সে নিজেকে বাঁচানোর জন্য তার সব থেকে কাছের মানুষ, সব থেকে আপনজনকেও ফাঁসি দিতে চায়। আমি ঐশ্বর্য দিদির এই আচরণের তীব্র নিন্দে করছি স্যার। একজন ভালো মানুষকে, একজন সৎ মানুষকে এইভাবে দাগি আসামি বানিয়ে দেওয়ার চক্রান্তের বিরুদ্ধে আমি প্রতিবাদ জানাচ্ছি স্যার। আমার বক্তব্য এখানেই শেষ হলো স্যার। আজকের মতো কোর্ট এখানেই শেষ হলো। কি শিখিয়েছে? হ্যাঁ, আমি তোকে কি শিখিয়েছি? তুমি আমাকে শেখাওনি বাপি, তুমি আমাকে শেখাওনি যে আবিরের ওষুধটা বদলে দিলে আবির দৃষ্টিহীন হয়ে যাবে, আবির আর কোনোদিনও দেখতে পাবে না, আর যার ফলে আবির বাধ্য হয়ে আমাকে বউ বলে মেনে নেবে। বাপি, তুমি তো বলেছিলে, তুমি বলেছিলে বলেই তো আমি কাজটা করেছি, বলো। ছি ছি ছি, লজ্জা করছে আমার। তাই একটা কথা স্পষ্টভাবে শুনে নেবেনি, তোর যদি মনে হয় এই আজে বাজে কথা বলে তুই পার পেয়ে যাবি, সেটা হবে না। তুই কোর্টকে বলবি যে আমি তোকে এই কাজে নামিয়েছি, সেটা করে কিন্তু তুই আমার টিকি অব্দি ছুটতে পারবি না। ফলে এই কুকর্মটা এখানেই বন্ধ কর। ভুল করছিস, বড় ভুল করছিস তুই। আমি কিছুই প্রমাণ করতে পারবো না বাপি,
দেখো আমি আদালতে তো শপথ করেছি যে আমি যা যা বলবো সেগুলো সব সত্যি কথা বলবো। জানো বাপি, আমার মনের মধ্যে না অনেক কাটাছেঁড়া চলছিল। আমি ভাবছিলাম যে আমি আমার নিজের বাপিকেই ধরিয়ে দেব। আমাদের লয়ার তো বলেইছেন যে এই খবরটা কাগজে যাওয়া উচিত, মিডিয়ায় আসা উচিত, লোকজনের জানা উচিত যে এরকম মেয়েও পৃথিবীতে আছে। যে মেয়ে ভরা আদালতে সবার সামনে বলতে পারে যে তার বাবাই তার স্বামীকে দৃষ্টিহীন করার জন্য শিক্ষা দিয়েছে। আমি অবাক হয়ে যাচ্ছি তোর ক্ষমতা দেখে মিমি, অবাক হয়ে যাচ্ছি। তবে আমার আগেই বুঝে যাওয়া উচিত ছিল, তুই যখন আবিরের জীবন নিয়ে এইভাবে ছিনিমিনি খেলতে পারিস, আমাদের শালুককে বিপদে ফেলতে পারিস, তাহলে আমাকেই বা ফেলবি না কেন, তাই না? এই শোনো, তুমি কিন্তু বারবার এক কথা উচ্চারণ করে আমাদেরকে অপমান করছো। হ্যাঁ, এটাও ঠিক কথা মনে করে দিলে। আমি তো তোমাকে সঠিক সম্মান দিইনি। আমি তো যা দোষ নিজে মেয়েকেই দিয়ে যাচ্ছি। আমার তো এটা বলাই হয়নি যে আমার মেয়ের সাথে তার মাও অতপ্রতভাবে জড়িয়ে। সে মায়ের বুদ্ধি ছাড়া আমার মেয়ে এইসব কাজ করতেই পারতো না। যাক, দেখা যাক। মিডিয়া তো শুধু তোমাদের কথাই শুনবে না, আমাদের কথাও শুনবে। কারণ মিডিয়া তো সত্যের পক্ষে দাঁড়াবে। তাই দেখা যাক না আমার কথা শোনার পরে ওরা কি স্ট্যান্ড নেয়। এইসব আমাদের ঘরের কেচ্ছা বাইরের লোক জানতেও পারতো না, হাসাহাসিও করতো না, যদি তুমি ঠিক থাকতে। তুমি ঠিক ছিলে না, তুমি নিজেই সবকিছু গন্ডগোল করে দিয়েছো। তুমি ওই শালুককে নিয়ে এত আদিক্ষেতা করেছো না যে আমি আর আমার মেয়ে হাত পা গুটিয়ে বসে থাকতে পারিনি। বাবা হয়ে তুমি মেয়ের সংসার ভাঙিয়েছো, মেয়েকে শাস্তি দিয়েছো, মেয়েকে মানসিক নির্যাতন করেছো। আর এই তুমি মেয়েকে উল্টো কথা বলেছো। একদিন তুমিই বলতে যে শালুকের বিরুদ্ধে দাঁড়াতে। আমি বলতাম শালুকের বিরুদ্ধে দাঁড়াতে? আলবাত বলতে, আমি সাক্ষী আছি। দিনের পর দিন তুমি বলতে। আর এখন তুমি উল্টো দিকে হাঁটছো, তাই না? আমার মেয়ে এখন তোমার চোখের বিষ হয়ে গেছে, তুমি তাকে এখন দু চোখে দেখতে পাও না। একবার একটা কথা বলো তো, ওই শালুক মেয়েটা তোমাকে কি দিয়ে বশ করেছে বলতে পারো? তুমি তো একদিন ওর কাছ থেকে ডিভোর্সের পেপারটা কেড়ে নিয়েছে। কিন্তু মনে করে দিচ্ছি, তুমি তো মিমির মা, এই কথাটা অন্তত তুমি ভুলে যেও না। ওর তো ওকুল সবটাই নষ্ট করে দিয়েছো। এইটুকু তো বুঝতে পারছো ও আবিরের বাড়ি আর কোনোদিন ফিরতে পারবে না, বুঝতে পারছো তো? আমার জায়গা ওটাই বাপি, আবিরের বাড়িতেই আমি থাকবো। কারণ বাপি, ওটাই আমার স্বামীর বাড়ি। তাছাড়া আমি আর কোথায় থাকবো বলো তো? আর ওই শালুকের অন্যায় আবদার যে সবাই সব সময় মেনে নেবে তার তো কোনো মানে নেই। হ্যাঁ, তুমি হয়তো এতটুকু বুঝেই গেছো যে এই কেসটাও গো হারবে। পড়াশোনা করেছিস মা, ভেবেছিলাম কিছু বুদ্ধি আছে তোর মধ্যে। নিজেকে খুব চালাক ভাবিস না? এইটুকু বুঝতে পারছিস না যে তুই কত বড় বোকা? আমার বিশ্বাস আমার মেয়ে কোনোদিন হারবে না। শালুক আজকের পরে এই কেস হারতে পারে না, এটা আমার বিশ্বাস। দেখো, আজকের ঘটনার পর তো প্রমাণ হয়ে গেল যে শালুক আর জিততে পারবে না। কারণ এই ঘটনাতে প্রমাণ হয়ে গেল যে আমার মেয়েকে দিয়ে তুমি এই সমস্ত কাজগুলো করিয়েছিলে, তাই না? আর আমার মেয়েটাও বাচ্চা মেয়ে, আগা মাথা না ভেবে তোমার কথা অনুযায়ী কাজগুলো করে ফেলেছে। আমি এতগুলো দিন ভাবতাম তুই বুদ্ধিমতী, কিন্তু না, দেখছি মেয়ে মা দুজনেই বোকা। কে বেশি কে কম সেটা পরে বিচার করবে। তুমি বলতে চাইছো যে কোর্ট তোমাদের বলা কথা মেনে নেবে, যে ও বাবার কথায় নিজের স্বামীর দৃষ্টি নষ্ট করেছে। আচ্ছা, ধরে নিলাম, তর্কের খাতিরে ধরে নিলাম, একটা মিথ্যেকে সত্যি ধরে নিলাম যে আমি ওকে বুঝিয়েছিলাম, আর সেই কথা শুনে
সে আবিরের চোখের দৃষ্টি নষ্ট করবে। তাতে কি প্রুফ হয়, কি প্রমাণ হয় তাতে? তুমি কি ভাবছো যে ও নিজের কুকর্মের শাস্তি পাবে না? পাবে। আমি তো আমার শাস্তি পাবো, আর আমি সেটা মাথা পেতে নেব, কিন্তু ওর শাস্তি ওকে পেতেই হবে। আর ওর শাস্তি যে ওই সংসারে কোনোদিন ফিরে যেতে পারবে। আবির কেউ নিজের জীবনে আর কোনোদিন পাবে না, কারণ কোন কোর্ট এমন স্ত্রীকে তার স্বামীর সাথে থাকার পারমিশন দিতে পারে না যে স্ত্রী নিজের স্বামীর চোখের দৃষ্টি নষ্ট করে দেয়। তোমরা হয়তো মনে মনে খুব আনন্দ পাবো, আনন্দ, আমার কোনো অসুবিধা নেই যে আমি শাস্তি পাচ্ছি, কিন্তু আমার শান্তির কথাটা ভেবে দেখতে পাচ্ছ? একবার ভেবে দেখো, যে শালুকের জীবন তোমরা নষ্ট করতে চলেছিলে, ধ্বংস করে দিতে চেয়েছিলে, সেটা আর তোমরা পারবে না। আরে আপনি তো ভারী অদ্ভুত মানুষ। আমি কি আপনাকে একবারও বলেছি যে আপনি অসময় ফোন করলে আমি বিরক্ত হই? নিজেই সবসময় সিদ্ধান্ত নিয়ে নেন কেন বলুন তো? না, তা বলেননি, সেটা তো আপনি ভদ্র মানুষ বলে তাই। কিন্তু এই কথাও তো বলেননি যে আমি ফোন করেছি বলে আপনি খুশি হয়েছেন। সব কথা কি মুখে বলতে হয়? মুখে না বললে বুঝি বোঝানো যায় না? আচ্ছা, এবার বলুন কি আবেদন? আপনি যেভাবে আমার আবেদনের উত্তর দিলেন, এরপর আর বলার মুড নেই। আচ্ছা বেশ, যদি ভুল করে থাকি তাহলে সরি। এবার বলুন তো। আবেদনটা হচ্ছে, পয়লা বৈশাখের দিন মা আপনাকে একবার আসতে বলেছেন বাড়িতে। আপনার মা? হ্যাঁ, মানে মাকে আপনার কথা বলেছি তো, মা আপনাকে একবার দেখতে চেয়েছে। আচ্ছা কি আশ্চর্য, আমি কি চিড়িয়াখানার জিপ যে আমাকে কেউ দেখতে চাইবে? না না, শুধু চিড়িয়াখানার জীবদের কি মানুষ দেখতে যায় নাকি? দেখুন, আপনার ইচ্ছে যদি না হয় তাহলে আপনি আসবেন না, কোনো অসুবিধা নেই। আমি এই কথাটাই মাকে জানিয়ে দেবো, মানে আপনি যেটা বলেছেন সেটাই বলবো যে মা, উনি আমাকে বলেছেন যে উনি কি চিড়িয়াখানার জীব যে তুমি ওকে দেখতে চেয়েছো, ব্যাস, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, আসতে হবে না। আপনি না ভীষণ অদ্ভুত মানুষ, সব সময় ঝগড়ার জন্য একবারে মুখিয়ে থাকেন। আমি ঝগড়া করলাম? এটাকে ঝগড়া বলে? আর আমি কোথায় ঝগড়া করলাম বলুন তো? আর আপনিই তো সেই থেকে আমার সঙ্গে ঝগড়া করছেন, এবং কন্টিনিউয়াসলি এখনো করে যাচ্ছেন। কিন্তু মোটেই আমি ঝগড়া করছি না। তাহলে এই কথাটা কে বললো যে আপনি চিড়িয়াখানার জীব নাকি? আর তাছাড়া আমার মা দেখতে চেয়েছে বলে আপনাকে আপনি এত বড় একটা কথা বললেন আমার মাকে। আচ্ছা আমি কি আপনার মাকে বলেছি? আমি তো আপনাকে বলেছি। ও, তার মানে আমাকে যা খুশি বলা যায়, তাই তো? হ্যাঁ যায় তো। না মানে অসুবিধা কিছু নেই, তবু ভাবছিলাম আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে সকাল সকাল নয় ঘন্টাখানেকের জন্য চলে যাব। না না না, তা হয় নাকি? আরে আমার মা আপনাকে না খাইয়ে ছাড়বেই না, দুপুরবেলা লাঞ্চ করে যেতে হবে। শুনুন, আপনি তো আমার মাকে চেনেন না, আমার মাকে দেখবেন, খুব ভালো লাগবে। দুপুরবেলা আবার খেতে হবে? আপত্তি আছে নাকি? না আসলে পয়লা বৈশাখের দিন আমাদের বাড়িতে অনেক কিছু হয়, তো এবার ভাইটা তো বাড়িতে নেই, তাই বাড়ির সবার খুব মন খারাপ, তাই ভাবছিলাম আর কি। বেশ, তো বিকেলবেলা আমরা আপনাদের বাড়ি যাব, মানে আমি যাব আর কি। আচ্ছা ঠিক আছে, আমি না হয় পরে জানাবো। না না না, জানাবো বললে কি করে হবে? আরে আমার মা কত আশা করে বসে আছেন। আরে আমাকে জিজ্ঞেস করতে বলেছেন যে আপনি কি কি খেতে ভালোবাসেন, মা তো সেগুলো নিজে হাতে রান্না করবে। না না, দাঁড়িয়ে আছিস তুই, ডাকছিস না, তাই ভাবলাম। কি করে ডাকবো? তুই তো ফোনে বিজি ছিলিস। আরে পার্থবাবু ফোন করেছিলেন। হ্যাঁ,
সে তো বুঝতেই পারলাম, পার্থবাবু ফোন করেছিলেন। তা কোথায় যাচ্ছিস তুই পার্থবাবুর সঙ্গে পয়লা বৈশাখের দিন? আরে আর বলিস না, জানিস ওনাদের বাড়িতে আমাকে ইনভাইট করেছেন। বোধহয় ওই কেসের ব্যাপারে ডিটেলে কিছু আলোচনা করবেন বলে। প্লিজ নদী, আমি তো বাচ্চা মেয়ে নই, বল। পার্থবাবু যে তোকে কেস নিয়ে ডিসকাশন করবেন বলে পয়লা বৈশাখের দিন বাড়িতে লাঞ্চে ইনভাইট করেননি, সেইটুকু বোঝার মতো বুদ্ধি আমার আছে। আর শোন, এই পার্থর সঙ্গে বাবু ওয়ার্ডটা ইউজ করা এবার বন্ধ করবি। তার মানে যে লয়ার তোকে পয়লা বৈশাখের দিন লাঞ্চে ইনভাইট করেন, তার নামের সঙ্গে অন্তত বাবু ওয়ার্ডটা যায় না, এটা তো অ্যাডমিট কর। দেখি তুই যে কি বলতে চাইছিস, আমি তো কিছুই বুঝতে পারছি না। সবই বুঝতে পারছিস কিন্তু বলতে চাইছিস না। নদী, আমি তোকে একটা কথা বলি। আমাদের বাড়িটা এখন একটা বিপর্যয়ের মধ্যে আছে। আমাদের ভাইটা জেলে, বড় মামু বড় মামি সারা রাত ঘুমোতে পারেন না, সারা দিন ওদের টেনশনের মধ্যে কাটে। তার মধ্যে তুই যদি এখন নিজের কথা ভাবিস, আনন্দ করে ড্যাং ড্যাং করে পার্থবাবুর সঙ্গে লাঞ্চ খেতে চলে যাস, তাহলে সেটা দেখতে অত্যন্ত দৃষ্টিকটু লাগে। দেখি আমি তো একজন অ্যাডাল্ট, তাই কোনটা দৃষ্টিকটু লাগবে কোনটা লাগবে না সেটা আমি তোর থেকে শিখবো না। শোন নদী, কখনো কখনো মানুষের মতিভ্রম হয়। আমারও একদিন হয়েছিল। তখন তুই আমাকে অনেক ভালো কথা বলার চেষ্টা করেছিলি, কিন্তু আমি সেগুলো শুনি। আমার মনে হচ্ছে তোরও এখন মতিভ্রম হচ্ছে, আর তাই তুই আমার ভালো কথাগুলো নিতে পারছিস না। সূর্যর সঙ্গে অ্যাটলিস্ট পার্থবাবুর তুলনা করিস না তুই, প্লিজ। এত দূর তুই কি করে জানলি বলতো নদী? ইয়োর অনার, আজ এই আদালত কক্ষে আমি আপনার সামনে একটি মেয়েকে ডেকে নিতে চাইব। আপনি তার মুখ থেকে তার জীবনের সমস্ত ঘটনা শুনলে বুঝতে পারবেন যে শুধুমাত্র একটি ছেলেকে ভালোবেসে বিয়ে করার জন্য তাকে কি নারকীয় অত্যাচার সহ্য করতে হয়। তার নাম দিঘি সেনগুপ্ত, পেশায় অধ্যাপিকা। আমি চাইবো যে আপনি ওনার মুখ থেকে শুনে নিন যে জীবনে এই পুরুষ শাসিত সমাজে ওনার ওপর একজন পুরুষ তথা ওনার স্বামী দ্বারা কি পরিমাণ অত্যাচার সহ্য করতে হয়েছে। আপনি যদি আজ্ঞা দেন তাহলে আমি ওনাকে ডাকবো। অবজেকশন ইওর অনার। আমাদের এই কেসটার সঙ্গে আরেকটি মেয়ের ব্যক্তিগত জীবনের কি সম্পর্ক আমি ঠিক বুঝতে পারছি না স্যার। বোঝার জন্য তো একটু ধৈর্য ধরতে হয়। ইওর অনার, আমি আমার বিপক্ষীয় বন্ধুকে বলবো একটু ধৈর্য ধরতে। দিঘি দেবীর সমস্ত কথাটা উনি মন দিয়ে শুনুন, তারপরে না বুঝলে আমি দায়িত্ব নিয়ে ওনাকে বুঝিয়ে দেবো যে আমাদের এই কেসটার সঙ্গে দিঘি দেবীর জীবনের ঘটনার আসলে যোগসূত্রটা কোথায়। আপনি আপনার মতো কাজ করুন, আর আপনি ওনার কাজ করার সময় আপনি বাধা দেবেন না। ওকে স্যার। ইওর অনার, আপনি অনুমতি দিলে একবার দিঘি দেবীকে আসতে বলবো আমি। দিঘি সেনগুপ্ত হাজির।
হাত রেখে বলুন, যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যা বলবো সত্য বলবো, সত্য বই মিথ্যা বলবো না। আপনার নাম? দীঘি সেনগুপ্ত। আপনি কি করেন, মানে পেশা? আমি একটা কলেজে পড়াই। আপনি কতদিন ধরে পড়াচ্ছেন, মানে এই কাজটা আপনি কতদিন ধরে করছেন? 4 বছর। আচ্ছা, আপনার সঙ্গে সূর্যবাবু কিভাবে যোগাযোগ হয়? একটা সোশ্যাল সাইটে। সোশ্যাল সাইটে আলাপ হওয়ার পরে কি আপনারা মুখোমুখি হন? হ্যাঁ। তারপর আমরা একে অপরের প্রতি আকৃষ্ট হই এবং বিয়ের সিদ্ধান্ত নিই। এই বিয়েতে আপনার বাড়ির লোক সম্মতি দিয়েছিলেন? এমনিতে সম্মতি না দেওয়ার মতো কিছু ছিল না। অ্যাটলিস্ট সূর্য নিজেদের যেভাবে পোর্ট্রে করেছিল। এখন তো শালুককে আটকে রাখার কথাটা উঠবে, আর তো কিছুই বাকি থাকছে না। মিমি, একটু ধৈর্য ধর না। এত ধৈর্য হারা হলে হবে কি করে? এত বড় একটা কেস, আর তুই তো কিছু কম কাণ্ড করিসনি। হ্যাঁ, সেটা তো মানতে হবে নাকি? ও, এখন আমার কাণ্ডের কথা উঠছে? হ্যাঁ, আমি সব কাণ্ড করেছি। তুই ওকে কিছু কম কাণ্ড করেছিস, সেটা সেটা কি তোর মনে এখনো সন্দেহ আছে? তবে কি বলতো মিমি, আমি তো বলবো তুই যা করেছিস ঠিক করেছিস, বেশ করেছিস। এত বড় একটা কাণ্ড ঘটিয়েছিস বলেই তো তোর সাথে সাথে আমাকে এখন এখানে আসতে হচ্ছে। আর তোমার বাবা, উনি তো এখন সন্ন্যাসী হয়ে পরের স্বার্থে নিজের জীবন দান করে দিচ্ছেন, তাই না? বুঝলি বলু, আমার মনে হচ্ছে এই কেসটার মেয়াদ আর 2-3 দিন, আর বেশি দিন আমাদের এখানে আসতে হবে না। কি করে বুঝলে দাদা? না না, তুই বুঝতে পারছিস না? আমার মনে হচ্ছে এবারে ওই সূর্যকে, মানে সূর্যের সঙ্গে ইন্টারাকশন করা হবে আর কি। আর সূর্যই যে শালুককে কিডন্যাপ করিয়েছিল সেইটা তো উঠবে, আর তার সঙ্গে ওই ঐশ্বর্যকে লিঙ্ক করা হবে। আর এটা যদি একবার প্রমাণ করে ফেলতে পারে তাহলে আর কি বাকি রইল এই কেসের? না, তাহলে তো আমাদের জয় পায় সুনিশ্চিত দাদা। আগে থেকে এত আশা করিস না। দেখুন সম্পূর্ণ এপিসোড জি5-এ।